অশোষী ভবিষ্যতের ভয়াবহতা চিন্তা করে স্তব্ধ হয়ে যায়। এতদিন এসব তার মাথায় আসেনি কেন? প্রিয়ন্তী স্বগোক্তি করল। তুই না হয় আবেগে ভাসছিস, তোর বয়সটাও এমন। কিন্তু ইয়ামিন কিভাবে এটা করতে পারলো? সে তো যথেষ্ট ম্যাচিউর। তাকে এমন ছেলে মানুষই মানায় না। তারপর অশোষীর দিকে তাকিয়ে দাপট নিয়ে বলল, আমি তোদের প্রশ্রয় দিব না এত বড় ভুলের জন্য। ইয়ামিন যেমন আমার ভাই, ত্রিশানও আমার ভাই। দুজনকেই আমি ভালো করে চিনি। ত্রিশান কখনো তোদের সম্পর্ক মানবে না। আর ইয়ামিন দ্বিতীয়বার প্রেমে ব্যর্থ হলে ধ্বংস হয়ে যাবে। অশোষী হঠাৎ করেই মনে পড়ে আজকের ঘটনাগুলো। ইয়ামিনের মন খারাপের উৎস কি শুধু অ্যাওয়ার্ড নাকি অন্য কিছু? ব্যাপারটা মাথায় আসতেই ঝট করে উঠে দাঁড়ালো সে। ক্ষিপ্র কদম ফেলে যেতে লাগলো বাহিরে। প্রিয়ন্তী পিছু লাগলো। উষু! একবারও না থেমে অশোষী বেরিয়ে গেল। ক্রোধে চোয়াল শক্ত হলো প্রিয়ন্তীর। এই মেয়ে কি করতে চাইছে? সর্বনাশ থাকবে নাকি? সেও যাওয়ার জন্য বিছানা ছাড়লেই তৃষ্ণার মৃদু কণ্ঠে বলল, প্লিজ, কুড ইউ প্লিজ গিভ মি সাম অরেঞ্জ জুস? তৃষ্ণা বলল। ইচ্ছে করেই প্রিয়ন্তীকে আটকাতে চাইছে তৃষ্ণা, কারণ সে চায় না তার অ্যান্ডস আরও বকা খাক। প্রিয়ন্তীও তার মায়াময় মুখ দেখে গলে গেল। তার হাত ধরে বলল, আচ্ছা চলো আমরা ফুডশপে যাই। ইয়ামিনের ঘরের দরজায় এসে কড়া নাড়ে ঐশী। মিসেস শিমলার সাথে কথা শেষ করে মাত্রই বিছানায় গা এলিয়েছে ইয়ামিন। পাশের ঘরে শুয়েছিল ফারদিন। সে এসে দরজাটা খোলে। ঐশী অনুরোধের স্বরে বলল, ফারদিন ভাই, আপনি একটু প্রিয়ন্তী আপুর ঘরে যাবেন প্লিজ। তার মনে হয় শরীরটা ভালো নেই। বলো কি? আমি আসছি এখনই। তার পায়ে মোজা ছিল। কোনো মতে জুতোটা পরেই বাইরে যায়। ঐশী এবার ভেতরে ঢুকেই দরজা আটকে দেয়। জোরালো শব্দ হয়। ফারদিন ঘুরে তাকায়, বোকা হয়ে যায়। ইয়ামিন শোয়া থেকে উঠে বসলো। কে এসেছে দেখার জন্য উঁকি দিল। হঠাৎ ঐশীকে ঢুকতে দেখে ভ্যাবাচেকা খায় সে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। অনুভূতি শূন্য কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি এত রাতে কেন এসেছো? আপনার সাথে আমার জরুরি কথা আছে। এটুকু বলেই ধপ করে একটা চেয়ারে টেনে সামনে বসে যায় ঐশী। ইয়ামিন মাথা নুয়ে নিচে তাকিয়ে থাকে। ঐশী আদেশ জারি করলো। আমার দিকে তাকান। ইয়ামিন নিজেকে কোনো মতে সামনে নিয়ে তাকালো। ঐশী সরাসরি বলল, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, মনের কথা চেপে রেখে ভান করতে পারি না আমি। তাই বলছি, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি অর নট? ইয়ামিনের হার্টবিট বেড়ে যায় ঐশীর ওই বড় বড় চোখের দিকে চেয়ে। এই মুহূর্তে তার একটা হার্ট অ্যাটাক হতে হতে হয় না। সে নিজেকে শান্ত রেখে খুব সাবধানে বলল। আর ইউ কিডিং মি? ঐশী রাগে দিশেহারা হয়ে ওঠে। কণ্ঠে উত্তাপ নিয়ে বলল, রাত 12টা বাজে, আমি নিশ্চয়ই তামাশা করতে আসিনি। গাড়িতে তখন আপনি আমাকে কিস করতে চেয়েছিলেন, সে কথা ভুলিনি আমি। এটা কিভাবে সম্ভব হয় যদি ভালো না বাসেন? ইয়ামিন খুব স্বাভাবিক কণ্ঠে বলল, কিস করার জন্য ভালোবাসা কম্পালসারি, এটা তোমাকে কে বললো? আই জাস্ট ফাইন্ড ইউ অ্যাট্রাকটিভ। পুরো শরীর জ্বলে উঠল শশীর। রাগে উন্মাদ হয়ে ইয়ামিনে ফুল স্লিভ টি শার্টের কলার চেপে ধরল। নিচের দিকে তাকিয়ে মিথ্যে নয়, আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলুন। আমাকে ভালোবাসেন না আপনি? শুধু আকর্ষণের জন্য কিস করতে চেয়েছিলেন? আমি আপনার কাছে আকর্ষণের বস্তু? ইয়ামিন শশীর চোখের দিকে তাকিয়েই বলল। হ্যাঁ। শশী ধাক্কা মেরে ইয়ামিনের কলার ছেড়ে দিল। উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আপনার এই অবস্থা কেন? সামান্য একটা অ্যাওয়ার্ডের জন্য ইয়ামিন ইব্রাহিম আপসেট? এটা তো হতে পারে না। ইয়ামিন তাকিয়ে রইল। ক্ষণ মুহূর্ত পার হতেই বলল, তাহলে আমি কি তোমার প্রেমে পড়ে আপসেট, এটাই শুনতে চাইছো তুমি? নিজেকে সবসময় এত প্রেশাস কেন ভাবো? ইউ আর নট মাচ স্পেশাল ফর মি। শশী কিরমির করে বলল, মিথ্যা বলার জন্যেও যোগ্যতা লাগে ইয়ামিন ইব্রাহিম, সেই যোগ্যতা আপনার নেই। যদি সত্যি আমি স্পেশাল না হই, তাহলে আমার শাড়ি আপনার বালিশের তলায় কি করছে? এই কথা বলেই শশী বালিশের নিচ থেকে শাড়ির কোনা ধরে টান মারে। সুসই করে বেরিয়ে আসে পুরো শাড়িটা। ইয়ামিন হকচকায়, ধরা পড়ে অপ্রস্তুত হয়। কোনো মতে মাথা নিচু করে দুই হাতে চোখ ঢাকে। শশীর ঠোঁটে তখন বিজয়ীর হাসি। সে চেয়ারে বসতে বসতে ভাব নিয়ে বলল, আমার জন্য আপনি এত পাগল হয়ে যাচ্ছেন। প্রিশিয়াস তো আমি অবশ্যই, কিন্তু সেটা স্বীকার করতে কি আপনার ইগো হার্ট হয় ইয়ামিন ইব্রাহিম? ইয়ামিন উত্তর দেয় না। চোখ থেকে হাত সরিয়ে এবার শুধু মুখের উপর রাখে। নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে দেয়ালের দিকে। শশী ঝুঁকে এসে বলল, ইয়ামিন ইব্রাহিম একটা সাধারণ মেয়ের জন্য এতটা আপসেট, অথচ মুখ দিয়ে স্বীকার করার সাহস নেই। কি অদ্ভুত, তাই না?
ইয়ামিন এবারও চুপ করে থাকে। ঐশী হাসতে শুরু করলো। এরপর রাগী কণ্ঠে বলল, আপনি এতটা কাভার জানলে আমি কখনোই আপনার প্রেমে পড়তাম না, সত্যি বলছি আমি। এই কথা বলে শাড়ি রেখেই ঐশী চলে যেতে নেয়। তখন ইয়ামিন আচমকা চেপে ধরে তার হাত। তাকে ঘুরিয়ে নিজের কাছে এনে কাঁধ চেপে ধরল। ঐশীর চোখ দুটো বড় বড় হয়েছে আকস্মিক আক্রমণে। ইয়ামিন তার মুখের উপর ঝুঁকে প্রশ্ন করলো কাঠখোট্টা গলায়, তুমি পারবে স্বীকার করতে যে আমাকে ভালোবাসো? আমি অলরেডি স্বীকার করেছি, আপনার মতো মিথ্যে বলিনি আমি। ঐশীর কণ্ঠে আত্মগৌরব। ইয়ামিন এবার বলল, আমার সামনে না, সবার সামনে স্বীকার করতে হবে। সবাইকে ছেড়ে শুধু আমার হাত ধরতে হবে। আমার সাথে থাকতে হলে তোমার ভাইয়া আর আপুর কাছে কোনোদিন ফিরে যেতে পারবে না। তারা তোমার মুখও দেখতে চাইবে না হয়তো। ঐশীর মুখের রং বদলাইবার সাদা কাগজের মতো নিশার হয়ে যায়। ইয়ামিন অনমনীয় কণ্ঠে বলল, পারবে সবাইকে ছেড়ে শুধু আমার হাত ধরতে? সাহসীর মতো ভালোবাসা স্বীকার করছো না? তাহলে এবার সাহসী কাজ করে দেখাতে পারবে, নাকি সাহসটা শুধু মুখে মুখেই? ঐশীর জবান থেমে গেছে। ইয়ামিন চেপে ধরে রেখেছে তার একটা হাত। সেই হাত হঠাৎ করে ছাড়িয়ে নিল ঐশী। ইয়ামিন তাচ্ছিলের ভঙ্গিতে হাসে। সে জানতো এটাই হবে। ঐশী উঠে দাঁড়ালো, দ্রুত চলে যেতে নিচ্ছিল। তারপর কি ভেবে আবারও পেছনে তাকায়, ফিরে এসে বলল, আমি আপনাকে সবকিছু ছেড়ে আসার মতোই ভালোবাসি, কিন্তু তৃষান ভাইয়ার সাথে বেইমানি করা আমার পক্ষে সম্ভব না। বাবার মৃত্যুর পর তিনি ছায়ার মতো আমার পরিবারকে আগলে রেখেছিলেন। আমি সেই কথা ভুলতে পারবো না। এত বড় অকৃতজ্ঞ আমি হতে পারবো না। ইয়ামিন দেয়ালের দিকে দৃষ্টি রেখে বলল, আমিও চাই না আমার জন্য তুমি পরিবার ছেড়ে দাও। ভালো থেকো। ঐশী চেয়ার টেনে পুনরায় ইয়ামিনের সামনে বসলো। ব্যাকুল হয়ে বলল, কিন্তু আপনাকে ছাড়া ভালো থাকা সম্ভব না আমার। ইয়ামিন কাতর দৃষ্টিতে তাকায়। ঐশী চুপ করে তাকিয়ে থাকে। ইয়ামিনও তাকিয়ে আছে। তারা দুজনেই অনেক কাছে। ফুটশপে তখন গান বাজছে। কিছু লিরিক্স স্পষ্টভাবে তাদের কানে এলো। পরিস্থিতির সাথে গানের বুলি এত মিলে গেল যে দুজনে স্তব্ধ। থমথমে নীরবতা, শুধু গানের মিউজিক কানে আসছে। ঐশী ইয়ামিনের হাতটা শক্ত করে ধরে আছে। ইয়ামিন গম্ভীর শান্ত গলায় বলল, তোমার আপু আর ভাইয়া নিশ্চয়ই আমার ব্যাপারে অনেক প্রশংসা করে। হুম, আপনি তাদের জীবন জ্বালিয়ে শেষ করেছেন। এত সুন্দর প্রশংসা। ইয়ামিন হেসে জিজ্ঞেস করলো, তবুও আমার প্রেমে পড়লে কিভাবে? মেয়েদের সবসময় খারাপ ছেলেদের প্রতি কৌতূহল থাকে, আর সেই কৌতূহল থেকেই প্রেম হয়, জানেন না? ইয়ামিন আবারও হাসলো। ভারী গলায় বলল, আবারও শোনা যায় গানের লিরিক্স। ইয়ামিন বিবশের মতো তাকিয়ে থাকে ঐশীর বড় বড় চোখের দিকে। সে সত্যি ওই সুন্দর চোখে ইউনিভার্স দেখতে পাচ্ছে। শুধু ইউনিভার্স না, সাথে ব্ল্যাক হোল, যেখানে ঝাঁপ দিলেই মৃত্যু নিশ্চিত। তবে বিষাদে ভরা এই জীবনের চেয়ে সেই মৃত্যুই বুঝি অনেক বেশি সুস্থির। গান থেমে গেছে। তারা চেয়ে আছে একে অপরের মুখের দিকে। ইয়ামিন ঘোর আবেশ নিয়ে বলল, তুমি পেইন্টিংয়ের শিয়া, তুমি পেইন্টিংয়ের শিয়া অরূপ মোহিনী, আমার চিত্ররূপসী। ঐশী মুচকি হাসলো। স্পষ্ট কণ্ঠে বলল, আমি জানি, কিন্তু আপনি তো অস্বীকার করছিলেন। তখন বুঝতে পারিনি, নিজের কাছেই ধোকা খেয়েছি। অস্বীকার করেও লাভ কি হলো? ফাইনালি ধরা পড়তেই হলো। একটা দীর্ঘশ্বাস ছাড়ল ইয়ামিন। ঐশী শব্দ করে হাসলো। তার এই হাসি দেখলেই কেমন কেঁপে ওঠে ভেতরটা। ইয়ামিন হৃদয় বাঁকিয়ে আরও একটু ঝুঁকে এলো। ঐশীকে ভীষণ কাছ থেকে পরখ করে সিরিয়াস গলায় বলল, তুমি কি জানো তোমার এই হাসি কত সুন্দর? তোমার এই মুখ খুঁজে পেতে আমি কত বছর অপেক্ষা করে থেকেছি। অবশেষে পেয়েছি তোমাকে। ঐশী মনমরা কণ্ঠে বলল, সবাই তো বলে আমি দেখতে আমার আপুর মতো। না, তুমি তোমার আপুর মতো না, তুমি অন্যরকম। আমার দেখা সবচেয়ে চমৎকার হাসির অধিকারিণী, সুহাসিনী তুমি। কতটা ভালোবাসেন আমায়? যতটা ভালোবাসলে নিজেকে ভুলে থাকা যায় তার চেয়েও বেশি। আপনি নিজেকে ভুলে আছেন? আমি সবকিছু ভুলে আছি। সবকিছু? ইয়ামিন উঠে দাঁড়িয়ে বলল, প্রমাণ দেখতে চাও যে আমি সবকিছু কিভাবে ভুলে আছি? তার মুখভঙ্গি অবিচল। ঐশী নির্বাক, শুধু তাকিয়ে থাকে। ইয়ামিন তার ক্যানভাসের কাছে গিয়ে নীল চাদোয়া সরিয়ে দেয়। তখনই উন্মুক্ত হয় বিশাল সাদা ক্যানভাসে আঁকা মায়াদেবীর মতো সুন্দর চিত্রটি। তার পাশে লেখা সুহাসিনী, নিচেই ইয়ামিনের সিগনেচার। কি অদ্ভুত মনোরম সেই হাসি মাখা মুখ।
নিজের হাসিটা চিনতে ঐশীর ভুল হয় না একটুও। সে অনেকবার হাসতে হাসতে আয়নায় মুখ দেখেছে, কিন্তু কখনো বুঝতেও পারেনি তার নিজের হাসিতেই যে এত সৌন্দর্য লুকিয়ে আছে। রং তুলির ছোঁয়ায় তা যেন আরও চমৎকারভাবে ফুটে উঠেছে। কিন্তু এমন নির্ভুল চিত্র কিভাবে সম্ভব? ইয়ামিন বুঝি এতটাই খুঁটিয়ে দেখেছে তাকে? ঐশী প্রশংসা করার ভাষাই পায় না। ধীর পায়ে এগিয়ে এসে পেন্টিংয়ের উপর হাত রাখে। ইয়ামিন হাত ভাঁজ করে পাশেই দাঁড়িয়ে আছে। হঠাৎ বলল, এটা এখানে বসে এঁকেছিলাম, শুটিং রেকর্ডিং সব কিছু প্যাক আপ করে, কারণ কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। সব কিছুতে জেঁকেছিলে তুমি। তোমাকে আঁকার তৃষ্ণা আমার অস্থির মন অচল করে দিচ্ছিল। আই ওয়াজ ফুললি স্টাকড অন ইউ। ঐশী হৃদয়ের বর্ষণ চোখ ছাপিয়ে নামে। সে ধরা গলায় বলল, আমার কাছে পুরো ব্যাপারটা স্বপ্ন মনে হচ্ছে। কবে থেকে আমায় এতটা ভালোবেসেছেন আপনি? বলবো, তবে এই মুহূর্তে না। একবারই সব জেনে ফেলতে নেই, আস্তে আস্তে জানবে। ঐশী তাকিয়ে থেকে বলল, কাল সকালে চলে যাচ্ছি আমরা। আবার কবে দেখা হবে তাহলে? ভাগ্য আমাদের বারবার দেখা করিয়েছে, যদি ভাগ্যে থাকে তাহলে আবার দেখা হবে। ঐশী জোরে কেঁদে ফেলল। তার মনেই চাপা কষ্ট কাজ করছে। সে জানে এটা কখনোই সম্ভব না। প্রিয়ন্তী যদি এসব কথা বাড়িতে জানায়, তাহলে ঐশীর বিদেশে আসার সমস্ত উপায় বন্ধ হয়ে যাবে। তখন ইয়ামিনের সাথে দেখা হবে কিভাবে? ইয়ামিন কি আসবে তার জন্য বাংলাদেশে? ইয়ামিন তার চোখের পাতার অশ্রুকণা মুছে দিয়ে বলল, প্লিজ, এই কান্না আমি দেখতে চাই না। সুহাসিনীর হাসি যতটা সুন্দর, কান্না ঠিক ততটাই অসুন্দর। ঐশী পেন্টিংটা আলতো হাতে জড়িয়ে ধরে বলল, এটা আমি সাথে নিয়ে যাব। ইয়ামিন কঠিন গলায় বলল, না, আমার চিত্ররূপসী শুধুই আমার ব্যক্তিগত। অন্য কোনো পেন্টিং চাইলে দিতে পারে, কিন্তু জলপরি আর সুহাসিনী দেওয়া যাবে না। জলপরি? তোমার আগের পেন্টিংটার নাম দিয়েছি জলপরি। দুটোই তো আমার ছবি, আমার দুটোই লাগবে। একটাও পাবে না। ইয়ামিনের কণ্ঠ নির্বিকার। ঐশী রেগে বলল, আশ্চর্য, আমার পেন্টিং আমি কেন পাবো না? কারণ আমি দেব না। কেন দিবেন না? ইয়ামিন চোখে চোখ রেখে বলল। আমার তাই। তার কণ্ঠে এত অধিকার বোধ ঐশী হৃদয় কামড়ে ধরে। কণ্ঠে তেজ সামান্য কমিয়ে বলল, যদি আপনারই হয় তাহলে এক্সিবিশনে দিয়েছিলেন কেন? আমি দিইনি, আমাকে না জানিয়ে মাই পাঠিয়ে দিয়েছিল। ঐশী হাত ভাঁজ করে বলল, আমি তো এমনি নেব না, ন্যায্য মূল্য দিয়ে কিনে নেব, তাও দেবেন না? ইয়ামিন চোখ ছোট করে বলল, চিত্ররূপসী আমার কাছে অমূল্য, এর দাম নির্ধারণ করাই অসম্ভব। ঐশী অহংকারে সে উঁচু করে বলল, আমার পেন্টিং এত স্পেশাল, নিজেকে তাহলে প্রিশিয়াস ভেবে ভুল করিনি আমি। তার বলার ধরন দেখে ইয়ামিন হেসে ফেলল। তারপর বলল, ইয়ামিন, কাগজ আর রং তুলির দাম না হয় দিলে, কিন্তু আমার অনুভূতির দাম কি দিয়ে শোধ করবে? যা আপনি চাইবেন। তাই ভ্রু উঁচু করে শুধালো ইয়ামিন। ভেবে দেখুন, এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। ভ্রু উঁচু করে শুধালো ইয়ামিন। ঐশী ঠোঁট চেপে হাসল। ইয়ামিন চোখ নামিয়ে তাকালো ওই সুন্দর ঠোঁটের দিকে। কিঞ্চিত লজ্জায় আড়ষ্ট হলো ঐশীর দেহ। অচিরেই দুজন খুব কাছে এগিয়ে এলো। ইয়ামিন নিচু হয়ে ঐশীর কোমরে হাত রাখল। ঐশী উঁচু হয়ে ইয়ামিনের কাঁধে হাত রাখল। উচ্চতার পার্থক্য কমে যেতেই তারা খুব আলতো স্পর্শে ছুঁয়ে দিল একে অন্যের ঠোঁট। স্পর্শ গভীর হওয়ার আগেই দরজায় করাঘাতের কটু শব্দ আলোড়ন তুলে দিল সারা ঘরে। থমথমে নীরবতা ভেঙে অনুভূতিরা লুটিয়ে পড়ল মেঝেতে। ইয়ামিন সরে গেল। ঐশী পেছনে ফিরে হাত দিয়ে মুখ ঢাকল। নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সব কিছু ঘোলাটে ঝাপসা মনে হচ্ছে। কোনো মতে জাদুয়া দিয়ে পেন্টিংটা ঢেকেই দরজা খুলে দিল ইয়ামিন। হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে গেল প্রিয়ন্তী। তার পেছনে ঠুকলো তৃষ্ণা আর ফরদিন। ঘরে ঢুকেই জহুরি নজরে প্রিয়ন্তী চারিদিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তোরা কি করছিলি? ঐশী ভীষণ খেল। তাকে কাশতে দেখে প্রিয়ন্তীর চাহনি আরও তীব্র হলো। কাশছে কেন ও? ইয়ামিন বলল, কোল্ড ফিভার মনে হয়, আজকে গাড়ি থামিয়ে স্নোফলে ভিজেছিলে, সেই জন্যই হয়তো। কিন্তু তোরা দরজা আটকে কি করছিলি? ঐশী কাশি রোধ করে বলল, পেন্টিং দেখছিলাম। দরজা আটকে? প্রিয়ন্তী রাগ নিয়ে প্রশ্ন করল। ফরদিন নিচু গলায় বলল, বাদ দাও না প্রিয়। প্রিয়ন্তী পেছনে ঘুরে গরম চোখে তাকাতেই নিয়ে গেল ফরদিন।
তৃষ্ণা চোখ তুলে সবাইকে পর্যবেক্ষণ করছে। তার হাতে একটা গরম ড্রিঙ্কস, স্ট্র দিয়ে সেটা খাচ্ছে আরাম করে। প্রিয়ন্তী চড়া গলায় বলল, উষু, তৃষাকে নিয়ে রুমে যা। আমি যাব না। তৃষ্ণার গা ছাড়া উত্তর। প্রিয়ন্তী চোখ পাকিয়ে তাকাতেই তৃষ্ণা অনুরোধ করলো, সবাই তো এখানে আছে, তাহলে আমি থাকলে প্রবলেম কি? প্লিজ পোপস। কেউ এখানে থাকবে না। আর ফারদিন আঙ্কেল যাবে তোমার সাথে, যাও। প্রিয়ন্তী কড়া চোখে ফরদিনকে ইশারা দিল। ফরদিন কাচুমাচু ভঙ্গিতে বলল, এসো সুপ্রিয়। তার অভিব্যক্তি দেখে মনে হলেও ভয় পাচ্ছে। কি আশ্চর্য, বিয়ের আগেই বউয়ের ভয়ে সিটি আছে বেচারা। এই মুহূর্তে ফরদিনকে সম্পূর্ণ হাজব্যান্ড ম্যাটেরিয়াল মনে হচ্ছে উশুশীর। সে আর উচ্চ আচু না করে পা বাড়ালো। তবে যাওয়ার আগে আর চোখে আমিনের দিকে তাকালো। ইয়ামিনও তার দিকে তাকিয়েছিল। তখন ঐশী মৃদু হেসে চলে গেল। পুরো ব্যাপারটাই চুপচাপ দাঁড়িয়ে খেয়াল করে প্রিয়ন্তী। তারা চলে যেতেই সে দরজা আটকে দেয় ধাম করে। ইয়ামিন দীর্ঘশ্বাস ছাড়ল। আজকের দিনটা তার জীবনে দীর্ঘতম দিন। একই দিনে কতগুলো ঘটনা ঘটছে। এখন আবার প্রিয়ন্তীও এসেছে কথা শোনাবে বলে। এটাই বাকি ছিল হয়তো। প্রিয়ন্তীর সামনে এসে ইয়ামিনের মুখোমুখি দাঁড়ালো। কাঠখোট্টা গলায় প্রশ্ন করলো, আমি কি দেখছি এসব? এই দিন দেখার জন্যই কি বেঁচেছিলাম এতদিন? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি কাউকে মার্ডার করে ফেলেছি। ইয়ামিনে নিস্তরঙ্গ উত্তর। সেটাও যদি করতি তাও নিজের মনকে বুঝ দিতাম, কিন্তু তুই তার চেয়েও ভয়ঙ্কর কাজ করেছিস। আর খবরদার, প্রিন্টেড করবি না। তুই ভালো করেই জানিস আমি কি বলতে চাই। ইয়ামিন উত্তর দিল না। শটান হয়ে সে দাঁড়িয়ে আছে, পকেটে হাত গুজে। মুখভঙ্গি স্বাভাবিক, যেন কিছুই হয়নি। প্রিয়ন্তী ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি এটা তোর পার্সোনাল ম্যাটার, এই নিয়ে আমার কথা বলার অধিকার নেই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। তুই চাইলে যে কাউকে ভালোবাসতে পারিস, কিন্তু সেই মেয়েটা অসহ্য হতে পারে না। ও তোর জন্য নিষিদ্ধ। এটা আমার থেকে ভালো তুই নিজে জানিস। তবুও কিভাবে ভুল করলি? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা ফান্ডামেন্টালি আপু। আর আমি তো মহাপুরুষ না, সাধারণ পুরুষ। তোকে আমার থাপ্পড় মারতে মন চাইছে ইয়ামিন। আমি আমার মনের কথা শুনে ফেলি, তোমারও শোনা উচিত, না হলে খুব আফসোস হয়। স্ল্যাপ মি। রাগে চিরবির করছে প্রিয়ন্তীর শরীরটা। ধমকের স্বরে বলল, মজা করছিস আমার সাথে? আমি একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করছি, আর তুই এমন ভাব করছিস যেন এটা একটা ইয়ার্কি। মানে তুই কি সিচুয়েশনের ভয়াবহতা এখনো বুঝতে পারছিস না? ইয়ামিন পরিষ্কার গলায় বলল। পারছি। বিস্ময়ে ফেটে পড়ে প্রিয়ন্তী। ইয়ামিন প্রকটভাবে জানিয়ে দিল, আমি উশুশীকে হার্ট করতে পারবো না। আমার কাছে ওর হ্যাপিনেস সব কিছুর ঊর্ধ্বে ইম্পর্টেন্স রাখে। কিন্তু তুই যেটা করছিস তাতে ওশোষী আরও বেশি হার্ড হবে। ট্রিশন বেঁচে থাকতে তোদের বিয়ের জীবনেও সম্ভব না। ইয়ামিন বেপরোয়াভাবে বলল, সেটা সময়ই বলে দিবে। আপু, কাল রাত থেকে আমি ঘুমানোর একটু সুযোগ পাইনি, অনেক টায়ার্ড এখন। যদি তোমার কথা শেষ হয় তাহলে যাও, যাও এখান থেকে প্লিজ। প্রিয়ন্তী আর কিছু বলার আগেই ইয়ামিন দরজা খুলে দিল। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে অবশেষে বের হয়ে গেল প্রিয়ন্তী। ইয়ামিনকে বোঝানোর সাধ্য তার কোনো দিনও ছিল না। যে ছেলে ছোট থেকে এই নিজের মর্জির মালিক, সে কাজিনের কথা শুনবে, হে আশা করাও বোকামি। প্রিয়ন্তী বের হয়ে যেতেই ইয়ামিন পিছু ডাকলো। শোন। প্রিয়ন্তী থেমে হতাশ স্বরে শুধালো, বলো। কাল তোমরা সুইজারল্যান্ড চলে যাচ্ছ? এখানে যা হচ্ছে, যা দেখছি, এরপর মনে হয় না আর থাকা উচিত হবে। ইয়ামিন মাথা নিচু করে বলল, ভালো। উশুশীর খেয়াল রেখো, কারণ ওখানে রিয়াসাত আছে। তোকে ভাবতে হবে না সেটা, রিয়াসাতের ব্যবস্থা আমি করেছি। ঘড়িতে সকাল 7:30 বাজছে। তাদের ট্রেন আসবে 8:35। স্টেশনে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছে ঐশী। তার হৃদয়ে ভার হয়ে আছে। কাপড়গুলো ভাঁজ করে ব্যাগে তোলার সময় হঠাৎ একটা মাফলার উঠে এলো। জিনিসটা ধোয়া হয়নি, এখনও ইয়ামিনের রক্ত লেগে আছে এতে। ঐশী মাফলারে মুখ ডুবিয়ে দিল। তার চোখের পানিতে ভিজে যাচ্ছিল গোলাপি মাফলার। পেছন থেকে প্রিয়ন্তী তাগাতা দেয়। উষু, হয়েছে তোর? নিজেকে সামলে দ্রুত মাফলারটা ভাঁজ করে ঐশী। সেটা ব্যাগে ভরতে নিয়েও কি ভেবে থেমে যায়। নিজের গলায় জড়িয়ে নেয়। তারপর উঠে রুমের বাইরে যেতে নিলেই প্রিয়ন্তী থামালো। যাচ্ছিস কই? বাইরে।
বাইরে কেন সেটাই জিজ্ঞেস করছি। মানে আমি কি নিজের ইচ্ছে বাইরেও যেতে পারবো না? প্রিয়ন্তী এগিয়ে এসে ঠান্ডা গলায় বলল, ইয়ামিন এখানে নেই, ফারদিনের সাথে বাইরে গেছে, তাই গিয়ে লাভ নেই। ঐশী শক্ত মুখে চেয়ে থেকে বলল, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি না। যাওয়া উচিতও না। প্রিয়ন্তী এই কথা বলেই তৃষ্ণার আইপ্যাড চার্জ থেকে খুলে ব্যাগে ঢুকিয়ে নেয়। তৃষ্ণা উঠে বাথরুমে গিয়েছে, এখনো বের হয়নি। ঐশী হঠাৎ বলল, তুমি এমন কেন করছো আপু? কি চাও তুমি? যদি বুঝতি তাহলে প্রশ্নটা করতি না। তোদের মাঝে ভিলেন হওয়ার কোনো ইচ্ছে আমার নেই, আমি শুধু তোদের ভালো চাই। স্টেশন পর্যন্ত তাদের সাথেই ইয়ামিন যাবে। ঐশী মনমরা হয়ে গাড়িতে ওঠে। পরদিন লাগেজের সব ব্যাগ উঠাচ্ছিল। ইয়ামিন ড্রাইভিং সিটে বসে আছে। প্রিয়ন্তী আর তৃষ্ণা এখনো বের হয়নি। তৃষ্ণার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ইয়ামিন ভিউ মিররে ঐশীর মুখের দিকে চেয়ে আছে। ঐশী ভাবলেশীন। নীরবতা ভেঙে ইয়ামিন জিজ্ঞেস করল, মন খারাপ? ঐশী তিক্ত কণ্ঠে বলল, মন ভালো হওয়ার কোনো কারণ আছে? একটু পর আপনাকে বিদায় জানাতে হবে, তারপর আবার কবে দেখা হবে সেটাও জানি না। আমি বিয়েতে আসবো, তখন অবশ্যই দেখা হবে। কিন্তু এই কয়দিন আমি কিভাবে থাকবো? ঐশীর কণ্ঠ বুঝে এলো। মিররে তাকাতেই দেখলো ইয়ামিন হাসছে। মৃদু মুখে মৃদু হাসি নিয়েই বলল, সামান্য কয়েকদিনের দূরত্ব সহ্য হচ্ছে না আমার জন্য, এত তাড়াতাড়ি এত পাগল হয়ে গেলে। বাহ। ঐশী পেছন থেকে টিস্যু বক্স নিয়ে ছুঁড়ে মারল ইয়ামিনের মাথায়। ইয়ামিন হেসে উঠল আর জোরে। তখনই প্রিয়ন্তী ঢুকলো তৃষ্ণাকে নিয়ে। দুজনেই চুপ হয়ে গেল। আপত্তি ভরা দৃষ্টিতে একবার ইয়ামিন আর ঐশীকে দেখলো প্রিয়ন্তী। তারপর একদম ঐশী গা ঘেঁষে বসলো। তৃষ্ণা বসলো জানালার কাছে। পরদিন বসলো সামনে ইয়ামিনের পাশে। গাড়িতে উঠে সে জানতে চাইল। সব নেওয়া হয়েছে তো? হুম, প্রিয়ন্তী বলল, সব ডান। আচ্ছা উষু, আমার লাল শাড়িটা তোর ব্যাগে নিয়েছিলি তো? ঐশী ইয়ামিনের দিকে চাইল। তারপর একটু আমতা আমতা করে বলল, ওটা তো আমি হারিয়ে ফেলেছি। মানে কিভাবে হারিয়েছিস? স্নোফলে ভিজে গিয়েছিলাম, তাই খুলে গাড়িতে রেখেছিলাম, তারপর আর খুঁজে পাইনি। কি বলছিস এসব? এত কেয়ারলেস তুই? সামনে থেকে ফারদিন বলল, আহা, একটা শাড়ির জন্য এখন ওকে বকাঝকা করবে নাকি? বাদ দাও, শাড়ি আরও কেনা যাবে। তাই বলে আমার ফেভারিট শাড়িটা? উষু, তোর একটু সাবধানে থাকা উচিত ছিল। সরি আপু। ঐশী ভিউ মিররে চাইল। ইয়ামিনও তাকিয়ে আছে। প্রিয়ন্তী হঠাৎ বলল, আচ্ছা এই ড্রেসের সাথে এটা কি মাফলার পরেছিস? ম্যাচিং হয়নি, খুলে রাখ, দেখতে অড লাগছে। আমি তোকে একটা ব্ল্যাক মাফলার দিচ্ছি, দাঁড়া। লাগবে না আপু, আমার এটাই পছন্দ। তোর ইচ্ছে, কিন্তু মাফলারটা নোংরা মনে হচ্ছে। দাগও তো লেগে আছে। কিসের দাগ এটা? মনেটা হচ্ছে রক্তের। কিভাবে লাগলো? ইয়ামিন তীক্ষ্ণ দৃষ্টিতে মাফলারের দিকে তাকালো। তার মনে পড়েছে রিয়াসাতের সাথে দেখা করতে যেদিন সুইজারল্যান্ড গিয়েছিল তারা, সেদিন ওই মাফলারটা দিয়েই ঐশী ইয়ামিনের রক্ত মুছে দিয়েছিল। ব্যাপারটা মনে পড়তেই মৃদু হাসি ইয়ামিন। পরদিন বলল, শালা, সামনে তাকিয়ে গাড়ি চালা, অ্যাক্সিডেন্ট করবে তো তাহলে। ইয়ামিন খানিক বিব্রত হয়ে সোজা হয়ে বসল। পরদিন তার কাঁধ চাপড়ে বলল, শালা বললাম দেখে রাগ করলে নাকি? প্রিয়ন্তী বলল, আরে রাগ করবে কেন? ও তো তোমার শালাই লাগে। পরদিন হো হো করে হাসল। ইয়ামিনও হেসে ফেলল। সবার হাসিতে মুখরিত হলো পরিবেশ। শুধু ঐশীর মুখ গম্ভীর। তৃষ্ণাও চুপ করে আছে। ঘুম থেকে ওঠার পর ন্যূনতম ৮ ঘন্টা তার মেজাজ খারাপ থাকে। ইয়ামিন ঐশীর দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এভাবে মন খারাপ নিয়ে ঐশী চলে যাবে? একটু হাসবে না, তাই কি হয়? তার মুখে হাসি আনার জন্য কি ইয়ামিনের কিছু করা উচিত? না হলে যে বুকের ভেতর শূন্য হয়ে থাকবে। প্ল্যাটফর্মে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ট্রেন এসে গেছে খুব দ্রুতই। সবাই একে একে ট্রেনে উঠে যায়, কিন্তু ইয়ামিনকে কোথাও দেখা যাচ্ছে না। ঐশী দরজার কাছেই দাঁড়িয়ে আছে, সিটে বসছে না। সে কি ইয়ামিনকে একবার বিদায়ও জানাতে পারবে না? আশ্চর্য, সেটা গেল কই? ট্রান্সপারেন্ট দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেও ঐশী দাঁড়িয়ে থাকে। রাগে তার শরীর কাঁপছে, অভিমানে দৃষ্টি টলমল। ইয়ামিন এই কাজটা কেন করলো? বিদায়ের সময় কোথায় হাওয়া হয়ে গেল সে? প্রিয়ন্তী ঐশীকে টেনে এনে সিটে বসালো। তার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোর? কিছু না। গম্ভীর গলায় উত্তর দিয়ে জানালায় তাকিয়ে থাকে ঐশী।
প্রিয়ন্তী বলল, রিয়াসাতের ব্যাপারে আমাকে জানাসনি কেন? ঐশী চমকে উঠল। রিয়াসা? ও তো কি ডিস্টার্ব করতো তাই না? ইয়ামিন আমাকে সব বলেছে প্রথম দিনই। আমি জানা মাত্রই ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছি। তাই টেনশনের কিছু নেই, তুই বাড়ি গিয়ে ওকে আর দেখবি না। ঐশী মৃদু হাসল, কিন্তু মন ভালো হলো না। কেমন বিষণ্ণ লাগছে সব কিছু। হঠাৎ তৃষ্ণা চেঁচিয়ে বলল, অ্যান্টস, সামনে দেখো, আঙ্কেল। ঐশীর চোখ আটকে গেল পাথরের ব্রিজের উপরে। ইয়ামিন দাঁড়িয়ে আছে সেখানে, হাত তুলে ঐশীকে বিদায় জানাচ্ছে। তার হাতে অনেকগুলো রঙিন বেলুন। জানালা খোলা সম্ভব না দেখে ঐশী দৌড়ে দরজার কাছে যায়। বিদায়ের উদ্দেশ্যে হাত নাড়তে থাকে। ট্রেনের অন্যান্য যাত্রীরাও অবাক হয়ে দেখছে। তৃষ্ণা উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে রীতিমতো। ব্যাপারটা সে খুব মজা পেয়েছে। তার এমন পাগলামি দেখে ঐশী না হেসে থাকতেই পারল না। সাথে সাথে ইয়ামিন ফোন করলো মোবাইলে। ঐশী ফোন ধরতেই শুনল ইয়ামিন হাঁপাচ্ছে খুব, ঘন ঘন শ্বাস ফেলছে। কি হয়েছে আপনার? এভাবে হাঁপাচ্ছেন কেন? দ্রুত ব্রিজে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। ঐশী কাঁপা গলায় বলল, এত কষ্ট কেন করতে গেলেন? কি দরকার ছিল? তুই মন খারাপ করেছিলে, ভাবলাম কিছু একটা করি যা তোমার ভালো লাগবে। ঐশী হেসে চোখের জল মুছে বলল। শুধু আমার জন্য এত কিছু? ইয়ামিন গভীর কণ্ঠে বলল, শুধু তোমার জন্যই সব কিছু। প্রিয়ন্তের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে আজ। তাদের জন্য বাঙালি রান্নার আয়োজন করতে বাড়ির সামনে কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়েছে। রান্নাবান্নার দায়িত্ব একা হাতেই সামলে নিচ্ছেন মিসেস শিমলা। তাকে সাহায্য করতে জুরিক থেকে বিখ্যাত শেফ আসার কথা, এখন এসে পৌঁছাননি। অথচ হাতে সময়ও নেই। রান্না শিমলার কাছে বরাবরই শখের কাজ, তাই তিনি শেফের অপেক্ষায় না থেকে কাজে লেগে পড়েছেন। আহমেদ খুন্তি নেড়ে সাহায্য করছে তাকে। তার কাজ দেখে ডোনা ঠাট্টা করে বললেন, ভালো একজন বাবুর্চি পাওয়া গেল, আর চিন্তা নেই। আহমেদ লাজুক ভঙ্গিতে বলল, যখন ব্যাচেলার ছিলাম একাই রান্না করে খেতাম, আর বউ বাপের বাড়ি চলে গেলে নিজেকেই রান্না করে খেতে হয় খালাম্মা, তাই টুকটাক শিখে রেখেছি। মিসেস শিমলা বললেন, আমার সাথে দেশে চলো। আমার ইচ্ছা আছে একটা রেস্টুরেন্ট দিব, তুমি না হয় আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকলে। না আপা, আমি এখন যে কাজ করছি সেটাতেই ভালো আছি। মিসেস শিমলা চোখ বড় করে তাকালেন। আপা, আমাকে দেখে তোমার আপা মনে হচ্ছে। মিসেস শিমলা চোখ বড় করে তাকালেন। প্রিয়ন্তীকে তুমি কি ডাকো? উনি তো আমার স্যারের বোন, তাহলে আপা? আমি হলাম প্রিয়ন্তীর চাচি। এবার বলো, আমি তোমার আপা কেন হব? সরি আপা, তাহলে খালাম্মাটা কি? আহমেদ বিভ্রান্তিতে পড়ে গেল। শিমলা বললেন, ডোনা মুখে আঁচল চেপে হেসে দিলেন। শিমলা বললেন, তুমি চাইলে আমাকে চাচি বলেও ডাকতে পারো। ঠিক আছে চাচি আম্মা। আম্মা না, শুধু চাচি। জি চাচি। ঐশী বারান্দায় দাঁড়িয়ে সব কিছু দেখছে। রান্নার সুঘ্রাণে তার ঘুম ভেঙেছে। তবে একটা কারণে তার খুব মন খারাপ। তারা প্যারিস থেকে সুইজারল্যান্ডে ফিরেছে প্রায় 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন। এই দুই দিনে ইয়ামিন একবারও তাকে ফোন করেনি। ঐশী নিজে থেকে যতবার তাকে ফোন করেছে ততবার ইয়ামিন কেটে দিয়েছে, নয়তো অফলাইনে ছিল। এত কিসের ব্যস্ততা তার? ঐশী গায়ে মোটা গরম কাপড় জড়িয়ে নিচে নামলো। শিমলা তাকে দেখেই হাসলেন। গুড মর্নিং উষু। গুড মর্নিং আন্টি, আপনার রান্না দেখতে এলাম। ভালো করেছো। আহমেদকে দিয়ে শুধু খুন্তি নাড়ানো ছাড়া আর কিছুই করানো যাচ্ছে না। তুমি পেঁয়াজ কাটতেই পারো। ঐশী ইতস্তত করে বলল, জি। এসো তাহলে, পেঁয়াজগুলো কেটে ফেলো। ঐশী দেখলেও ঝুড়ি ভর্তি এক গাদা পেঁয়াজ রাখা। সে জীবনে একটা পেঁয়াজ ঠিক করে কাটতে পারেনি, সেখানে এত পেঁয়াজ কাটা অসম্ভব ব্যাপার। তবুও ছুরি নিয়ে বসলো। ডোনা বললেন, পারবি তো, নাকি আমি হেল্প করব? আমি পারবো, সমস্যা নেই। মিসেস শিমলাকে খুশি করার জন্য ঐশী এই কথা বলে তো দেয়, কিন্তু একটু পরেই সে পেঁয়াজের বদলে ছুরির আঁচড়ে নিজের আঙ্গুলটি কেটে ফেলে। ঐশীর হাতে ব্যান্ডেজ করা হয়। শিমলা আফসোস করে বললেন, তুমি এই
কাণ্ড করবে জানলে আমি ভুলেও তোমার হাতে ছুরি দিতাম না। ইস, কি অবস্থা হলো! শীতের মধ্যে কতটা ভোগাবে মনে হচ্ছে। তেমন কিছুই হয়নি আন্টি, জাস্ট অল্প একটু কেটেছে। তৃষ্ণা সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পড়ল। অ্যান্স, তোমার ফোন। অশুষি দ্রুত ছুটে যেতে লাগলো। পেছন থেকে শিমলা বললেন, সাবধানে যাও, পড়ে গেলে আবার একটা কেলেঙ্কারি হবে। অশুষি বিড়বিড় করে বলল, আপনার ছেলে ফোন করেছে আন্টি, আমি তো পারলে উড়ে চলে যাই। ঘরে এসে ফোন হাতে নিল সে। তার সিক্স সেন্স ঠিক বলছিল, ইয়ামিনেরই ফোন। অশুষি প্রফুল্ল চিত্তে বলল, হ্যালো, কেমন আছেন? আপনার কোনো খোঁজ নেই কেন? ফোনটা পর্যন্ত ধরছিলেন না, আমার কি টেনশন হয় না? রিল্যাক্স, এই তো ফোন দিয়েছি এখন। পাক্কা 2 দিন পর ফোন দিয়েছেন আপনি। এই 2 দিন কোথায় ছিলেন? কার সাথে ছিলেন আপনি? কার সাথে মানে? অশুষি প্রফুল্ল চিত্তে শুধালো। ইয়ামিন হাসার চেষ্টা করলো। অশুষি রেগে বলল, সব ছেলে মানুষ এক, পেয়ে গেলেই আর মনে থাকে না। অথচ 2 দিন আগেও এমন ভাব করেছিলেন যেন আমি আপনার লাইফের জ্যাকপট, আর এখন আমি অপশন, তাই না? আশ্চর্য, তোমাকে অপশন কে বললো? 2 দিন ধরে আপনি আমায় ফোন কেন দেননি সেই হিসাব দেবেন আগে। শুটিংয়ে ছিলাম শশী। মানে 2 দিন ধরে আপনি শুটিংয়ে ছিলেন, এই কথা আমায় বিশ্বাস করতে হবে? সত্যি বলছি, খুব ব্যস্ত ছিলাম, একদমই সময় পাইনি, ট্রাস্ট মি। তুমি চাইলে আমার ডিরেক্টরের সাথে কথা বলতে পারো, বলবে? হ্যাঁ অবশ্যই বলবো। কোথায় ডিরেক্টর? ফোন দিন তাকে। ইয়ামিন থতমত খেয়ে বলল, সত্যি কথা বলবে নাকি? আরে আমি তো এমনিই বললাম। তুমি ওনার সাথে এ ব্যাপারে কথা বলতে উনি কী ভাববে বলো? যখন আমায় বিদায় জানাতে বাচ্চাদের মতো বেলুন নিয়ে ব্রিজে উঠে গিয়েছিলেন, তখন সবাই কি ভাববে মাথায় আসেনি? আর এখন ডিরেক্টরের সাথে কথা বলাতে এত লজ্জা লাগছে আপনার? ওই পাশ থেকে শোনা গেল ইয়ামিনের পরাজিত দীর্ঘশ্বাস। একটু সময় চুপ থেকে বলল, ওকে, হোল্ড অন, আমি আরমান ভাইকে ডাকছি। অশুষির সাথে সাথেই বলল, থাক, লাগবে না, মজা করছিলাম আমি। আমি বিশ্বাস করি আপনাকে, ওকে? এই বিশ্বাসের মর্যাদা রাখবেন আশা করি। ইয়ামিন হাসত। এত সুন্দর তার ভরাট হাসির শব্দ। সব কিছুতেই মুগ্ধ হয় অশুষি। জীবনের প্রথম প্রেম বুঝি এমনই। সারাক্ষণ সুখ সুখ একটা অনুভূতি জাপটে ধরে থাকে মনকে। তোমার কি অবস্থা বলো, কেমন আছো? ভালো, তবে এই মুহূর্তে হাতের আঙুল কেটে বসে আছি। মানে আঙুল কিভাবে কাটলো? উদ্গ্রীব শোনাই ইয়ামিনের গলা। অশুষি হেসে ফেলে বলল, আপনার মাকে ইমপ্রেস করতে চেয়েছিলাম। আজকে প্রিয়তি আপুর শ্বশুরবাড়ির মানুষ আসবে তো, তাই আন্টি রান্না করছে। আমাকে পেঁয়াজ কাটতে বলেছিল, কিন্তু আমি তো পেঁয়াজ ধরতেও জানি না, কাটবো কি? তারপর? তারপর আর কি, আঙুলটা কেটে ফেললাম। ও শিট, কতটুকু কেটেছে দেখি দেখি তো। ইয়ামিন পরক্ষণেই ভিডিও কল দিল। অশুষি দ্রুত আয়নার কাছে গিয়ে ওনা চুল সব ঠিক করে নিল। তারপর আস্তে ধীরে কল রিসিভ করলো। ইয়ামিন বসে আছে একটা রেস্টুরেন্টে। পেছনে খুব সুন্দর ভিউ। তার মাথায় সাদা কানটুপি, গায়ে কালো জ্যাকেট, সামনে কিছু চুল এলোমেলো হয়ে পড়ে আছে। অশুষি ফিস ফিস করে বলল, মাই হ্যান্ডসাম হাগ। ইয়ামিন বলল, আঙুল দেখি। অশুষি আঙুল উঁচু করে দেখালো। ইয়ামিন নরম গলায় বলল, ইস, অনেকটা কেটে গেছে দেখছি। আন্টি স্যাভলন দিয়ে ওয়াশ করে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। ইয়ামিন হতাশ স্বরে বলল, যেটা পারো না সেটা করতে গেলে কেন? কি দরকার ছিল? তুমি কি পাগল? আন্টিকে খুশি করতে চেয়েছিলাম একটু। আন্টিকে খুশি করে লাভ কি? তার চেয়ে ভালো আন্টির ছেলেকে খুশি করো। ইয়ামিনের ঠোঁটে ফিচেল হাসি। অশুষি বলল, আন্টির ছেলে তো অলরেডি পটে বসে আছে, নতুন করে তাকে তো পটানোর কিছুই নেই আর। একথা বলেই বেশ ভাব নিয়ে নখে ফু দিল সে। ইয়ামিন ভ্রু উঁচু করে বলল, আচ্ছা তাই নাকি? অশুষি খিলখিল করে হেসে উঠল। ইয়ামিন তাকিয়ে থেকে বলল, তোমাকে সুন্দর লাগছে। হঠাৎ প্রশংসা পেয়ে লজ্জায় মিয়ে গেল অশুষি। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে সে। মুখে ময়শ্চারাইজার লাগানো হয়নি। শুষ্ক হয়ে আছে ত্বক, চোখ মুখ। এই অবস্থায় তাকে বিশেষভাবে সুন্দর লাগার কোনো কারণই নেই। তবু ইয়ামিনের চোখে কত মুগ্ধতা। অশুষি মুখ নামিয়ে নিল কিছুটা। একটু পর ইয়ামিন বলল, তোমার জন্য সন্ধ্যায় একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? হালকা গলায় জিজ্ঞেস করলো অশুষি। ইয়ামিন রহস্য ভঙ্গিতে বলল, সন্ধ্যায় জানবে।
সন্ধ্যার আসর খুবই জমজমাট। তুষারাচ্ছন্ন সাদা বাড়ি জুড়ে লাইটিং। অশুষির মনে হলো তারা ক্রিসমাস সেলিব্রেট করছে। সে ভেবেছিল আজ অনেক মানুষ আসবে বুঝি, কিন্তু এসেছে মাত্র 5 জন। ফারদিন নিজে আসেনি, তার 2 বোন, 1 বোনের স্বামী, তাদের 2 বাচ্চা পারিশা ও আরিশা আর প্রিয়ন্তীর শাশুড়ি এসেছেন। তাদের হাত ভর্তি জিনিসপত্র, বড় একটা লাগেজে বিয়ে শাড়ি গহনা সব আনা হয়েছে। আজকের মেহেন্দি আর হলুদও সেরে ফেলা হবে। প্রিয়ন্তী ছোট থেকেই খুব ইন্ট্রোভার্ট। বিদেশে বাবার কাছে একা একা বড় হয়েছে। তার মধ্যে স্বজনপ্রীতি নেই বললেই চলে। তবে মিসেস সিমলাকে সে বিশেষ পছন্দ করে বলেই তিনি বিয়েতে এসেছেন। এছাড়া কেউই নেই। খুব ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হবে। আত্মীয় স্বজনের চেয়ে সুইস প্রতিবেশীর সংখ্যাই বেশি। আর প্রিয়ন্তী ইউনিভার্সিটি লাইফের কিছু বন্ধুরা আসবে কাল। অশোষী হাতে মেহেন্দি লাগিয়ে বাড়ির সামনে চেয়ার পেতে বসে আছে। বাচ্চারা দৌড়াদৌড়ি খেলছে। আরিশা ফারিসা বেশ চঞ্চল। অশোষীর মাথা ভনভন করছে এদের দেখে। তৃষ্ণা খুব শান্ত স্বভাবের হাওয়ায় চঞ্চল বাচ্চা দেখে অভ্যস্ত নয় অশোষী। ফারিসার বয়স 9 আর আরিশার 6। এরা 2 জন পরিবেশ মাতিয়ে তুলেছে। কিছুক্ষণ আগে 2টো চায়ের কাপ ভেঙেছিল, তাই অশোষী এদের নিয়ে বাইরে চলে এসেছে। কি দরকার? ও হ্যাঁ, আমার মেহেদি শুকিয়ে গেছে, আমি আসছি এখন। প্রিয়ন্তীর গায়ে একটা সবুজ রঙের জামদানি শাড়ি, চুল উঁচু করে বেঁধে রাখা হয়েছে। অশোষী বিমুগ্ধ কণ্ঠে বলল, তোমাকে এত স্নিগ্ধ লাগছে আপু। প্রিয়ন্তী গম্ভীর কণ্ঠে বলল, বেশি মেকআপ করিস না প্লিজ, আমার বয়সের সাথে কমফোর্টেবল থাকে যেন। তুমি কি নিজেকে বয়স্ক মতো ভাবছো নাকি? বয়স্ক না, আমি বুড়ি। 30 বছর বিয়ের জন্য অনেক বেশি বয়স। কে বলেছে? তোমাকে এখনো দেখতে কত প্রিটি লাগে, মানে মনেই হয় না 30 বছর বয়স। প্রিয়ন্তী শুকনো হাসি হাসল, তারপর বলল, ইয়ামিন ফোন করেছিল তোকে? অশোষী প্রিয়ন্তীর চোখে আইলাইনার দিচ্ছিল। তার হাত কেঁপে উঠল একটু। নিচু স্বরে বলল, হুম, কখন আসবে ও? আসবে। অশোষী চোখ বড় করে চাইল। প্রিয়ন্তী বলল, আমাকে তো বলেছে আসবে, তোকে মনে হয় সারপ্রাইজ দিতে চেয়েছিল, নষ্ট করে দিলাম আমি। অশোষী মুচকি এসে বলল, ভালোই করেছো বলো, এখন আমার সাজতে ইচ্ছে করছে। প্রিয়ন্তী কিছু বলতে নিয়েও বলতে পারল না। তারা 2 জন এত খুশি আছে, তাদের সুখে বাধা হতে ইচ্ছে করছে না। অশোষী প্রিয়ন্তীর মেকআপ শেষ করেই নিজের ঘরে ছুটে যায়। সে কি আজ শাড়ি পরবে? অশোষী শুধু শাড়িই পরল না, ভারী মেকআপ লাগিয়ে নিল মুখে। চুল খোলা রেখে পিঠময় ছড়িয়ে দিল। সে জানে তাকে খোলা চুলে সবচেয়ে সুন্দর লাগে। ছোট কানের দুল পরল, গলায় পরল সুন্দর একটা সীতাহার। তার সাজগোজের মাঝখানে ফোন এলো হঠাৎ। অচেনা নাম্বার দেখে অশোষী একটু বিভ্রান্ত হলো, কিন্তু ফোন রিসিভ করতেই শোনা গেল ইয়ামিনের কণ্ঠ। সে নাকি নিচে অপেক্ষা করছে। অশোষী তড়িঘড়ি করে একটা ওভারকোট জড়িয়ে রুম থেকে বের হয়। পারিয়া তাকে দেখে কমপ্লিমেন্ট দিল। থ্যাংক ইউ। অশোষী চঞ্চল পায়ে নামতে থাকে সিঁড়ি ভেঙে। আচমকা ধাক্কা খায় প্রিয়ন্তীর সাথে। প্রিয়ন্তী বলল, আরে আসতে এত কিসের তারা? আচমকা ধাক্কা খায় প্রিয়ন্তীর সাথে। প্রিয়ন্তী বলল, তারপর অশোষীর মুখ দেখেই চমকে ওঠে। এত সেজেছিস কেন? বকি তুই না আমি? বলল। অশোষীর মুখে লাল হয়ে গেল। ক্ষীণ গলায় বলল, সরি, একটু পরেই মুখ ধুয়ে ফেলবো, তুমি মাইন্ড করো না? মুখ ধুতে কে বললো? সুন্দর লাগছে তোকে, কিন্তু হঠাৎ এত সাজগোজ। ইয়ামিন তো আসেনি এখনো, ওর লেট হবে মনে হয়। ও এসে পড়েছে, বাইরে অপেক্ষা করছে। প্রিয়ন্তী অবাক হয়ে বলল, ঘরে না ঢুকে বাইরে কেন? জানি না, আমাকে যেতে বললো, আমি যাই। প্রিয়ন্তী ভ্রু নাচিয়ে শুধালো, আমি নিষেধ করলে কি তুই যাবি না? যাবো। তাহলে যা, জিজ্ঞেস করছিস কেন? অশোষী হেসে দ্রুত যেতে থাকে। প্রিয়ন্তী সেদিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ে আর ভাবে, মায়ের সাথে এভাবে এদের বিষয় নিয়ে কথা বললে কেমন হয়। রাত 9টায় ইয়ামিন উপস্থিত হলো। তখন চারিদিকে শোরগোল পড়ে গেছে, কারণ অশোষীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয়ন্তী ইয়ামিনকে আড়ালে নিয়ে ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় অশু? তোর সাথেই তো দেখা করতে গিয়েছিল। ইয়ামিন আশ্চর্যের সীমান্তে পৌঁছে বলল, আমার সাথে মানে? আমি তো মাত্রই এলাম। প্রিয়ন্তী কিং কর্তব্য বিমূঢ়। ইয়ামিন কিছুক্ষণ চেয়ে থেকে কটমট করে বলল, শেট, ওকে তুমি যেতে কিভাবে দিলে?
পিয়ন্তি ফিসফিস করে উচ্চারণ করলো। রিয়াসাত। ইয়ামিন পিয়ন্তিকে আগলে ধরে বলল কখন বের হয়েছে? আরও 2 ঘন্টা আগে। দুর্বল কণ্ঠে কথাটা বলেই পিয়ন্তি ঝরঝর করে কেঁদে ফেলল। ইয়ামিন দৃঢ় কণ্ঠে বলল, আমি দেখছি খুঁজে আনবই ওকে, চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। পিয়ন্তি দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছে। ইয়ামিন ঝড়ের গতিতে গাড়িতে উঠে বসে। কাপা হাতে ডায়াল করলো শশীর নাম্বার, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছে। ইয়ামিন অযথাই নিজের মোবাইল ছুঁড়ে মারে, স্টিয়ারিংয়ে আঘাত করে জোরে। রাগে দপদপ করছে তার মাথার শিরা। সে কোনো মতে ড্রাইভিং শুরু করলো, কিন্তু কোন দিকে যাবে দিশেহারা লাগছে। সবকিছুই অন্ধকার মনে হচ্ছে। কনকনে শীতের রাত্রিতে দরদর করে ঘামছে সে। স্নোফল শুরু হয়েছে। আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চালানো চ্যালেঞ্জের মতো। তার উপর সে প্রচণ্ড ডেসপারেট হয়ে ড্রাইভ করছে। বরফে ঢেকে আছে সড়ক। তার হাতের আঙ্গুলগুলো মৃদু কাঁপছে। বুকের মধ্যে তুফান শুরু হয়েছে। অশশীর খিলখিল হাসির গায়েবী শব্দ কানে বাজছে। আয়না নিজের প্রতিচ্ছবি দেখে চমকে ওঠে ইয়ামিন। বহু বছর পর সে কাঁদছে। আবারও ভালোবাসার দহনে পড়ছে তার মন নতুন করে। তবে এবার আর সে কিছু হারাতে চায় না। সহ্য হবে না তাহলে, নিঃস্ব হয়ে যাবে সে। অশশীর গায়ে একটা আঁচড় লাগার আগে সে পৃথিবী তোলপাড় করে ফেলবে। এসব ভাবতে ভাবতেই যখন প্রায় দিশেহারার মতো ড্রাইভ করছিল, তখনই বেজে উঠল মোবাইল ফোন। ওই পাশ থেকে প্রিয়ন্তীর গলা ভেসে এলো। হ্যালো ইয়ামিন, তুই কোথায়? যেখানেই আছিস ফিরে আয়, উষুকে পাওয়া গেছে। ইয়ামিন তার অস্বাভাবিক হৃদস্পন্দনের কাঁপন সামনে নিয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, কেমন আছে ও? ভালো আছে, তুই দ্রুত আয়, আমি রাখছি। এক পশলা শান্তির বৃষ্টি নেমে এলো বুকে। প্রশান্তির বাতাসে নরম সুখময় অনুভূতি ছড়িয়ে পড়ল হৃদয় জুড়ে। ইয়ামিন গাড়ি ঘোরালো। এতক্ষণ নিজেকে জড়বস্তু বোধ হচ্ছিল, এখন সে শ্বাস নিতে পারছে ঠিক করে। প্রিয়ন্তীর শ্বশুরবাড়ি থেকে আসা মেহমানরা সব বিদায় হয়েছে। ও শশী লিভিং রুমে বসে আছে চুপচাপ। তাকে ঘিরে সবাই দাঁড়ানো। ডোনা তাকে বকাঝকা করছেন অবিরাম। রাতে বের হওয়ার কি এমন প্রয়োজন ছিল? তোর কি সাহস বেশি বেড়ে গেছে? কোথায় গিয়েছিলি তুই? অশশী থুতনিতে হাত ঠেকিয়ে বসে আছে। তার চোখ মুখ কেমন অন্যরকম, দেখে মনে হচ্ছে কেঁদেছে, কিন্তু একটা কথাও সে বলছে না। শিমলো আদুরে কণ্ঠে বললেন, আমাদের চিন্তা হচ্ছে তো উষু। ডোনা আপা কত টেনশনে পড়ে গিয়েছিল জানো? প্রিয়ন্তী ইতস্তত করে বলল। ও আমাকে জানিয়ে গেছিল। ডোনা চোখ গরম করে তাকালেন মেয়ের দিকে। এই কথা তুই এতক্ষণে বলছিস? আর তোকে জানিয়ে গিয়েছিল মানে? তুই ওকে যেতে কিভাবে দিলি? যদি কিছু অঘটন ঘটতো? ও বলছিল বাইরে একটু হাঁটতে যাবে, আমি নিষেধ কেন করব? ডোনা বিমূঢ় হয়ে বললেন, আশ্চর্য, নিষেধ করবি না? ও কি এখানকার কিছু চেনে? একা কেন বাইরে যাবে? আহমেদকে নিয়ে গেলেই হতো। এই আহমেদ, তুমি ওর সাথে কেন গেলে না? আহমেদ কাঁচামাচু ভঙ্গিতে বলল, আপামনি যে বের হয়েছে সে কথাই তো আমি জানি না খালাম্মা। অশশী আলোচনা স্থগিত করতেই দুর্বল গলায় বলল, আমি ঠিক আছি, দেখতেই তো পাচ্ছ তোমরা, কিছুই হয়নি আমার। তাহলে এত প্রশ্ন কেন? চুপ করো প্লিজ। কিছু না হলে তোর মুখের অবস্থা এমন দেখাচ্ছে কেন? কঠিন গলায় প্রশ্ন করলেন ডোনা। অশশী উত্তর দিল না। বাইরে গাড়ি ব্রেকের শব্দ শোনা গেল। ইয়ামিন ঢুকছে ভেতরে। শিমলা উচ্ছল কণ্ঠে বললেন, কাছে এসে ছেলের কাঁধে হাত রাখলেন শিমলা। ইয়ামিন মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে ঐশশীর দিকে চেয়ে আছে এক দৃষ্টে। ঐশশীও চেয়ে আছে তার দিকেই। দুজনেই নিশ্চুপ, কেবল দৃষ্টি বিনিময় চলছে নিঃসংকোচে। বিষয়টা উপস্থিত সবাই খেয়াল করে, বিব্রত হয়। প্রিয়ন্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলল, উষু, ঘরে গিয়ে রেস্ট কর, তোকে টায়ার্ড দেখাচ্ছে। ডোনা বলল, আমিও যাচ্ছি ওর সাথে। অশশীকে হাত ধরে টেনে উপরে নিয়ে যেতে লাগলেন ডোনা। ইয়ামিন তখনও তাকিয়ে আছে একরাশ তৃষ্ণা নিয়ে। তার খুব ইচ্ছে করছে অশশীকে শক্ত করে জড়িয়ে ধরতে। সেটা সম্ভব না বলেই হাসফাস লাগছে। শিমলা ছেলের মুখে হাত রেখে বললেন, কি হয়েছে বাবা তোর? শরীর ঠিক আছে? ঠিক আছে মা।
এক বাক্যে উত্তর দেয় ইয়ামিন। শিমলা হাসার ভঙ্গি করে বললেন, আমি তো ভেবেছিলাম একদম বিয়ের দিন সকালে আসবি, আজকে চলে আসবি সেটা ভাবিনি। প্রিয়ন্তী যখন তোর আসার কথা বলল আমি তো ভাবলাম মজা করছে। প্রিয়ন্তী শুকনো হাসি হাসলো। শিমলা বললেন, রাত কটা বেজে গেছে, খেয়েছিস কিছু? আয় তোকে খেতে দেই। প্রিয়ন্তী উপরে চলে গেল। ডোনা ও শশীকে নিয়ে বসে আছেন ঘরে। একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, কিন্তু উত্তর দেওয়ার অবস্থায় ও শশী নেই। সে মাথায় হাত ঠেকিয়ে বসে আছে মূর্তির মতন, যেন সে এই জগতে নেই, হারিয়ে গেছে অন্য কোথাও। প্রিয়ন্তী ভেতরে উকি দিয়ে বলল, মা একটু এদিকে আসো তো। ডোনা বের হলেন। কি হয়েছে বল। তুমি যাও, উষুর সাথে আমি কথা বলছি। ডোনা চিন্তিত স্বরে বলল, দেখ মুখ থেকে কথা বের করতে পারিস কি না। আমি নিশ্চিত কিছু হয়েছে মেয়েটার, ও আমাদের থেকে লুকাচ্ছে। প্রিয়ন্তী মাথা নেড়ে ঘরে ঢুকল। ও শশী বিরক্ত স্বরে বলল, প্লিজ আপু, এখন তুমি আবার জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করো না, আমার ভালো লাগছে না। প্রিয়ন্তী তার কাঁধে হাত বুলিয়ে বলল, আচ্ছা আমি কিছু জিজ্ঞেস করব না, কিন্তু অত্যন্ত এইটুকু বল, তুই কি ঠিক আছিস? জানি না। ও শশীর কণ্ঠ নির্লিপ্ত, বিষণ্ণ। প্রিয়ন্তী কপাল গুটিয়ে প্রশ্ন করল, তুই কি রিয়ার সাথে দেখা করেছিস? হুম। ছোট্ট করে উত্তর দিয়ে চুপ মেরে যায় ও শশী। আর কিছু বলবে না সে। প্রিয়ন্তী কতক্ষণ তার মুখের দিকে চেয়ে রইল, তারপর তাকে জড়িয়ে ধরে বলল, যদি মন হালকা করতে ইচ্ছে হয় তাহলে আমার কাছে আসিস প্লিজ, আমি সব শুনবো। ও শশী হালকা চালে মাথা নাড়ল। প্রিয়ন্তী তাকে একা ঘরে রেখেই চলে গেল বাহিরে। রাতে ও শশী কিছু খেলেও না, চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। এদিকে আমিনে দুশ্চিন্তায় ঘুমিয়ে আসছে না। ও শশীর সাথে একবার কথা না হলে ভালোও লাগবে না তার। বাড়িতে এত মানুষ কেন? মুখের ভেতর টালমাটাল শব্দটা একটুও কমছে না। সবাই শুয়ে পড়া পর্যন্ত অপেক্ষা করে ইয়ামিন। তারপর নিজেকে শান্ত করতে রাতের অন্ধকারে চলে যায় ও শশীর ঘরে। প্রিয়ন্তী আজ ডোনার সাথে ঘুমিয়েছে। ও শশীর সাথে শুয়েছে তৃষ্ণা। সে তার ছোট্ট লম্বাটে শরীরটা নিয়ে বিছানায় গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। ও শশীর চোখে ঘুম নেই, সে কাঁদছে। এমন সময় দরজায় করাঘাতে শব্দ হয়। চোখের জল মুছে বিছানা থেকে নামে ও শশী। দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে ইয়ামিন। তাকে দেখে চমকে যায় ও শশী। ভীত কণ্ঠে বলল, এত রাতে এখানে কেন এসেছেন? কেউ দেখে ফেলে কি ভাববে বলেন তো? ইয়ামিন দরজা নক করে বলল। আই ডোন্ট কেয়ার, যে যা খুশি ভাবুক। এই কথা বলেই সে কাছে এসে ও শশীর কাজ চেপে ধরল। আর চোখে একবার ঘুমন্ত তৃষ্ণার দিকে তাকালো ও শশী। ইয়ামিন পিপাসা মিটিয়ে ও শশীকে দেখছে। আদুরি কণ্ঠে বলল, তোমার কি হয়েছে সুহাসিনী? আর ইউ অল রাইট? ও শশী মাথা নেড়ে বলল, হুম, ঠিক আছি আমি। মনে তো হচ্ছে না। ইয়ামিন বিচলিত, সে গাঢ় দৃষ্টিতে পরখ করছে ও শশীকে। তারপর জিজ্ঞেস করলো, রিয়ার সাথে এসেছিল তাই না? কি হুম। ইয়ামিনের মুখ কাঠিন্যতায় ছেয়ে গেল। রাগে কটমট করে শুধালো। করেছিল? ও শশী চুপ করে মাথা নিচু করে রাখলো। ইয়ামিন অধৈর্যের মতো বলল, কি করেছো? কথা বলো শশী প্লিজ। তুমি জানো আমার টেনশনে কি অবস্থা হয়েছিল যখন শুনেছি তুমি আমার সাথে দেখা করতে বেরোয়েছো। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। ইয়ামিন ও শশীকে জড়িয়ে ধরতে নিল, কিন্তু ও শশী হাত দিয়ে বাধা প্রদান করলো এবং সরে গেল। ইয়ামিন অবাক হয়ে তাকাতেই সে গম্ভীর গলায় বলল, তৃষ্ণা জেগে যেতে পারে। ইয়ামিন তার হাত ধরে বলল, বারান্দায় চলো তাহলে, সেখানে গিয়ে কথা বলি। না, এখানে দাঁড়িয়ে কথা বলুন, শুনছি আমি। ইয়ামিন তার হাত ধরে বলল। ও শশীর হাত ছাড়িয়ে নিয়ে বলল, ইয়ামিনের অদ্ভুত লাগছে। তার মনে হচ্ছে ও শশী যেন তাকে ভয় পাচ্ছে, কিন্তু এমন কেন হবে? সে নিরাশ গলায় বলল, এত বড় বোকামি কিভাবে ঘটলো শশী? তোমার এটা বোঝা উচিত ছিল যে আমি তোমাকে বাইরে ডাকবো না, সরাসরি বাড়িতে এসে দেখা করব। তাহলে তুমি কেন বাইরে গেলে? আর তুমি আমার নাম্বার চেনো না? হ্যাঁ? ও শশী যন্ত্রের মতো বলল, খেয়াল ছিল না। ও কি করেছে তোমার সাথে? কেন ডেকেছিল? যদি কিছু করে তাহলে কি হবে? আমাকে আর ভালোবাসবেন না? যদি আমি কলঙ্কিনী হই তাহলে কি ছেড়ে চলে যাবেন আমায়? এমন অপ্রত্যাশিত প্রশ্নে হতভম্ব হয়ে গেল
ইয়ামিন। সে হতভম্ব ভাব কাটিয়ে ওঠার আগে ঐশী মৃদু হেসে বলল। সরি, মজা করলাম তো। ইয়ামিন এগিয়ে এসে বলল। তোমার কিছু হয়েছে? স্বাভাবিক নেই তুমি। কি হয়েছে বলো আমাকে।